আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে গার্ডিয়ান নার্সিং এন্ড কোচিং এর পক্ষ থেকে আমি আসসালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো। একেবারে সর্বশেষ আমরা মাত্র 200 জন শিক্ষার্থীকে এবার আমরা সার্ভিস দেব এবং আমরা দেখাবো যে সার্ভিস কাকে বলে এবং সার্ভিস দিয়ে কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার সাথে বাংলা বিষয়ে, বাংলা তোমরা জানো একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলা, এবং সাধারণত বাংলাতেই নাকি শিক্ষার্থীদের দুর্বলতা বেশি। ঠিক আছে, দেখো সেটা হলো আমাদের যে তোমরা জানো 882 জন নার্সিং একটা বিশাল সার্কুলার হয়েছে। এটা প্রশ্ন দেখো, প্রথম একটা প্রশ্ন দেখবা, কোনটি বাকযন্ত্রের অংশ? নাক, চোখ, গলা না কান? বাকযন্ত্র বুঝো তো? এই যে অর্থাৎ কথা বলার জন্য যে যে যন্ত্রটা হয় সেটা বাকযন্ত্র। মূলত দেখো কথাটা কিভাবে আসছে, দেখো দেখো এই যে বাক যোগ যন্ত্র, এই দুইটা মিলে একসঙ্গে হয় বাকযন্ত্র। ঠিক আছে, বাকযোগ যন্ত্র সেটা হলো বাকযন্ত্র। তাহলে কোনটি বাকযন্ত্র অংশ বলো তো? বাকযন্ত্রের মধ্যে অংশ হলো এই যে দেখো, উত্তর ক নাক। চোখ, গলা, কান এগুলো দিয়ে কথা বলে না, তবে এই যে পুরো বাতাসকে, বাকযন্ত্র কি কি দেখো, পুরো বাতাসকে নিয়ন্ত্রণ করে ফুসফুস। সবার আগে কণ্ঠে লাগে, এটা কণ্ঠ একটা, তারপরে ফুসফুস একটা, কণ্ঠ একটা, এবার তালুতে লাগে, তারপর মূর্ধা বা দন্তমূলে লাগে, এবার দন্ত বা দাঁতে লাগে, এরপরে নাকে লাগে, ওষ্ঠে লাগে, এগুলো সবই বাকযন্ত্র। ঠিক আছে, কিন্তু নাক, চোখ, হ্যাঁ, এই যে নাকও একটা কিন্তু অংশ, কিন্তু কেন যেটা হলো, ও নাক তো আছে সেটাই, চোখ না, গলা না, কান না, সেটা নাক উত্তর। ঠিক আছে, গেল এটা। তাহলে আমরা নাক পাইলাম, কিন্তু কণ্ঠ পাইলে হইতো, কিন্তু গলা হবে না, কণ্ঠ হবে। কোনটি মহাপ্রাণ বর্ণ? আচ্ছা, মহাপ্রাণ কেমনি বুঝবো, একটু বোর্ডের দিকে তাকাও। এটা আমি তোমাকে একবারে বুঝিয়ে দিই। যেমন ধরো প্রতি বর্গে 4টা করে বর্ণ থাকে, বর্গ 5টা। ক, ছ, ট, ত, প। একটু বোর্ডের দিকে তাকাও আর দেখো, ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়। একটু জানাবে কে কোথা থেকে যুক্ত আছে, সবকিছু শোনা যায় কিনা, দেখা যায় কিনা। একটু দেখো কে কোথা থেকে যুক্ত আছে, সবকিছু দেখা যায় কিনা, বোঝা যায় কিনা। ঠিক আছে, খ, খ, গ, ঘ, ও, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, ত, থ, সরি, এটা একটু দেখে নাও, ত, থ, দ, ধ, দন্ত ন, ভালো করে খেয়াল করো, দন্ত ন, এটা কিন্তু দন্ত ন, প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ, ম। ঠিক আছে, এটা বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এটা পঞ্চম ধ্বনি তো, এটা পঞ্চম ধ্বনি হলো নাসিক্য, এটা পঞ্চম হলো নাসিক্য, এটা নাসিক্য কিন্তু না সিক্ষ। ঠিক আছে, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটি হলো অঘোষ, প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটি হলো অঘোষ। আর এই যে 3, 4, 5 নাসিক্য সহ, এটা কিন্তু ঘোষ, এটা ঘোষ। তুমি খেয়াল করো যে সরকারি চাকরিতে যখন যায়, প্রথম 2 বছর ঘুষ খায় না অঘোষ, 3 বছর থেকে ঘুষ খাওয়া শুরু হলো ঘোষ। এখন দেখো, তোমরা জানো বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিটা 1, 3 মনে রাখবা, বেজোর, জোর কম অল্প প্রাণ, তাহলে 1, 3 অল্প প্রাণ। আর বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটা মহাপ্রাণ। আমি আবারও শুরু থেকে বলি, দেখো বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটা অঘোষ, 3, 4, 5 নাসিক্য সহ ঘোষ, 5 নম্বর তো নাসিক্যই। আর 1 এবং 3 হলো অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ। 1, 3 অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ। ঠিক আছে, তাহলে এদিকে একটু বোর্ডের দিকে তাকাও, তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন প্রশ্ন এসেছে কোনটি মহাপ্রাণ ধ্বনি। তাহলে এই যে এখানে যেটা যে আছে খ, ছ, ঠ, ত, ফ,
এবং ঘ জ ঢ দ ভ, খ স খ স ঠ থ ফ এবং ঘ ঝ ঢ দ ব। এটা হলো বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটা মহাপ্রাণ। ঠিক আছে, তাহলে দেখো তুমি এটা ব ড ক, এটা এগুলো সব অল্প প্রাণ। এই যে ঢ আছে না ঢ, এর মধ্যে ঢটা মহাপ্রাণ, ঢটা মহাপ্রাণ। ঠিক আছে, ঘ এও একদম মিলে গেছে। উত্তর কি কি দিয়েছিল তোমরা? আমি প্রশ্ন করার সাথে সাথে তোমরা উত্তর করবা ঝটপট, দেখি কার কার উত্তরটা হয়। তোমরা ঝটপট উত্তর করবা। হ্যাঁ, যারটা হবে আমরা তাকে অভিনন্দন জানাবো, কংগ্রাচুলেশন জানাবো। তোমরা যা যাবে। নেক্সট প্রশ্ন আমরা 3 নম্বরে যাচ্ছি। দেখ, এগুলো সব বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং আসার মতো প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বাংলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা আছে। ক্লাসটা দেখো, এরপরে আমাদের শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা জানো এটা 18 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, কিন্তু 18 তারিখ থেকে একদম নিয়মিত ক্লাস 18 তারিখ থেকে। হ্যাঁ, আর আমাদের ভর্তি ফি কত সাধন বলো তো, বলে দাও। 18 তারিখ থেকে আমাদের 18 তারিখ, সরি 18/2/2025 থেকে আমাদের ভর্তি। আর আমাদের ভর্তি ফি 3000 টাকা, কিন্তু অনলাইন ভর্তি ফি 3000 টাকা। তবে আজকে যারা সেমিনার দেখে রিজার্ভ দিবে তাদের জন্য 500 টাকা ছাড় আছে। কিন্তু সেমিনার থেকে যারা এখনই কল করে একদমই দেবে, নাম্বারটা একটু বলে দাও। 01721770771। আমরা আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। তোমরা শুধু প্রতি ব্যাচে আমরা সর্বোচ্চ এবার 200 জনকে সার্ভিস দেবো, 100 জন আলাদা। এটা একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। ঠিক আছে, এটা 18 তারিখের পরে আমাদের নিয়মিত ক্লাস, সব নোটশিট আমরা দিয়ে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কোন ধরনের শব্দে মূর্ধন্য ণ হবে না? দেখো, মূর্ধন্য ণ হয় শুধু তৎসম শব্দে। মূর্ধন্য ণ হয় শুধু তৎসম শব্দে। এই যে তৎসম শব্দে তুমি কোন শব্দে যদি দেখো মূর্ধন্য ষ আছে, চোখ বন্ধ করে বলবা এটা তৎসম শব্দ। কোন শব্দে যদি তুমি দেখো মূর্ধন্য ণ আছে, কোন শব্দে যদি মূর্ধন্য ষ আছে, চোখ বন্ধ করে বলো তৎসম শব্দ। যদি তুমি দেখো কোন শব্দে মূর্ধন্য ণ আছে, তাহলে এটা হলো তৎসম শব্দে। তাহলে কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য ণ হবে না, সেটা তুমি শোনো। সেটা হলো বলো, সেটা হলো বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে, তাহলে তৎসম হবে। এগুলো হবে না, এগুলো মূর্ধন্য হয় না, বিদেশি হয় না, তদ্ভব হয় না, কিন্তু খুবই স্পষ্ট বলা আছে যে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না। ওটা ধরেই প্রশ্নটা করা হয়েছে। তৎসম শব্দ ছাড়া বাকি কোথাও আর মূর্ধন্য হয় না। ঠিক আছে, কোন তাহলে কোথায় মূর্ধন্য হয়? তৎসময় মূর্ধন্য হয়। কোথায় মূর্ধন্য হয়? তৎসম শব্দে। ঠিক আছে, এর বাইরে কোথাও হবে না। দেখো, মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয়। কোন শব্দে যদি ইমা থাকে, মনে রাখবা প্রত্যয়ের কিছু নিয়ম আছে। কোন শব্দে যদি ইমা থাকে, কোন শব্দে যদি ইমা থাকে, সে অবশ্যই এটা তদ্ধিত প্রত্যয়, সে ইমন হয়ে যায়, ইমন। তাহলে এখন তুমি দেখো, ইমা থাকলে ইমান হয়ে যাবে, এরকম। মান থাকলে মতুব হয়ে যাবে, বান থাকলে বতুব হয়ে যাবে। কোন শব্দ যদি মান থাকে, মান থাকলে কি হয়ে যাবে শোনো, ইমা থাকলে ইমান হবে, মান থাকলে মতুব হবে। কোন শব্দে বান থাকলে সে বতুব হয়ে যাবে। সুতরাং যদি তুমি এটা বুঝতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয়, সেটা হলো মহৎ যোগ ইমন। এই যে উত্তর খ তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, উত্তর খ। ঠিক আছে, ঝটপট উত্তরগুলো দিয়ে যাবে কিন্তু। নেক্সট আমরা পরের প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো, লাপাত্তা শব্দে লা উপসর্গ কোনটি?
লাপাত্তা শব্দের লাপাত্তা শব্দের লা উপসর্গটা কোন ভাষা থেকে আসছে আসলে? কোন কোন থেকে আগত, মানে কোন ভাষা থেকে আগত? বুঝছো? এখন উপসর্গটা একটু দেখাই, তোমরা ঝটপট উত্তর করো। ঠিক আছে, ঝটপট একটু উত্তর করে দাও। লাপাত্তা শব্দের লা উপসর্গ কোনটি? ঠিক আছে, এইটা বলো, ওখানে শেয়ার করে দাও। লাপাত্তা শব্দের লা উপসর্গ কোন ভাষা থেকে আছে? দেখো উপসর্গ কয়টি? উপসর্গ তিন প্রকার। এক, খাঁটি বাংলা। খাঁটি বাংলা উপসর্গ হলো 21টি। দুই, সংস্কৃত। সংস্কৃত উপসর্গ হলো 20টি। এর মধ্যে 4টে উপসর্গ আছে আ, সু, বি, নি। এটা বাংলাতে আছে, সংস্কৃত আছে। তাহলে উপসর্গ তিন প্রকার। এক, খাঁটি বাংলা উপসর্গ হলো 21টি, সংস্কৃত 20টি। এর মধ্যে বিদেশি বিদেশি উপসর্গের মধ্যে যেটা আছে সেটা হলো এক আরবি। এক আরবি, দুই ফার্সি, তিন ইংরেজি, আর চার হিন্দি উর্দু। চার হিন্দি উর্দু। হিন্দি উর্দু একটা, জানো হিন্দি উর্দু একটাই, হর। হর মানে প্রত্যেক, হর হমেশা, হর মহিনা, হর কিসিম, হর রোজ, হর দম, হর হমেশা, হর রোজ, হর কিসিম। আরবি উপসর্গ দেখো এই আমখাস লাগর, আরো আছে খয়ের বাজে দুইটা, চারটা আমখাস লাগর খয়ের বাজে। ফার্সি নানিম বেকারদার কনফি বাবাদওয়ার। ইংরেজি আছে হাফফুল সাভেদ। যাই হোক, তাহলে আরবি উপসর্গ হলে ওইটার, তাহলে আরবি কি আমখাস লাগর খয়ের বাজে, তাহলে লা আরবি উপসর্গ। আরবি কি আম। আম মানে কমন, আম দরবার, আম মুক্তার, আম জনতরমুজ। আম খাস মানে বিশেষ, খাস খামরা, খাস খবর, খাস লোক। আম খাস। লা, লা মানে না, লা পাত্তা, কোনো পাত্তা নেই। লা জবাব, কোনো জবাব। লা গড়, অভাব, গড় মিল, মিলের অভাব, গড় হাজির হবে। আম খাস লাগর। আরবি কয়টা? আরবি 4টা, আম খাস লাগর। এর বাইরে আছে খয়ের, একটা আছে খয়ের, খয়ের বাজে, বাজে কথা বলো না, বাজে লোকের সাথে চলো না, এটা বুঝছো না? তাহলে আরবি। তাহলে আরবি কয়টা বলো তো? অজস্র ভাইয়েরা আপুরা যুক্ত আছে আজকে, মাশাআল্লাহ। আমকাশ লাগর। এবার আসো লা। তারিখ লিখতে কোন জ্যোতিষিনের ব্যবহার করা হয়? সেমিকোলন, কমা, দাড়ি, কোলন। তারিখ লিখতে কোন সেমিকোলন ব্যবহার করা হয় বলো তো? সেমিকোলন, কমা, দাড়ি, কোলন। তারিখ লিখতে বলো। তাহলে দেখো ডি। একটা প্রশ্ন করছে, একটা দেখো তো বাংলার জন্য কি বলছে আপুটা, প্রশ্নটা দেখো। আচ্ছা শোনো, একটা হলো গার্ডিয়ানে আমরা তোমাদেরকে বই দিব, আর একটা এক্সক্লুসিভ একটা বই আছে, সেটা বলবো? বলবো বইটা? Yes. বাংলার জন্য একটা এক্সক্লুসিভ বই আছে, ওইটা কাউকে বলা যাবে না, অবশ্য প্রিলির জন্য একটা এক্সক্লুসিভ বই আছে, কিন্তু সেটা তোমরা শুধু জানবা, এটা কাউকে বলবা না বইটা। দেখো, তারিখ লিখতে কোন জাতিশীলে ব্যবহার করে? তারিখের পরে দেখো এই যে খ, এটা কমা হয় তারিখের পরে। যেমন ধরো তুমি এই যে, সরি, 21 আগস্ট 2025 ধরো। হ্যাঁ, এটা বাংলার জন্য এই একটি বই আছে বেস্ট, বাজারের সবচেয়ে সেরা বই, সেটা হলো লহরী বাংলা। লহরী বাংলা, এই বইটা যদি তুমি পড়তে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নাও,
বাংলার জন্য তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, এত সুন্দর সাজানো গোছানো একদম। তোমার শর্টকাট টেকনিক সহ দেয়া আছে। বিদেশি শব্দ মনে থাকে না, গির্জার পাদ্রি কামরাঙ্গানা আপেল পেয়ারা পাউরুটি খেতে খেতে আলপিন কে আলকাতরা মার্ক হয়ে বসে আছে, এটা দেখে কুড়ির বিরুদ্ধে দৃষ্টি হাঁটছে, হাসবেই তো, কারণ সাবান তলে বালতি সব গুদামের আলমারিতে, অথচ চাবি নেই। বানানগুলো কত সুন্দর করে কথা, নেতিবাচক হলেই সবসময় দ্বারস্য করা হবে, দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, দুর্বার, ঠিক যেভাবে এইটা। ওকে, একটা স্ক্রিনশট দিয়ে নাও এক্ষুনি, বারবার বলা যাবে না। বলো তো কি নাম, বলো তো এটা কি নাম, বলো তো এটার নাম কি, বলো বলো। এটা দাম সর্বোচ্চ, এটা আমরা পড়ি আর কি, আমরা পড়ি ক্লাসে পড়াই, এই জন্য এটা বোধহয় খাইলাম আর কি, বুঝছো। দাম সর্বোচ্চ 180 টাকা নিবে, বড় জোর আর কি। তবে বাংলার জন্য সারা জীবনে এটার জন্য চিন্তা করতে হবে না, এটা থাকবে। তাহলে দেখো কমা হবে না, তারিখ লিখতে কি হবে, কমা হয় ইনশাআল্লাহ। আমার ভাত খাওয়া হইল না কোন কারকে কোন বিভক্তি। এখন একটা ব্যাপার আছে বুঝছো, কথা হলো যে, আচ্ছা বইটা তুমি তোমার প্রথমত পাশের লাইব্রেরিতে খোঁজ করতে পারো, যদি সেখানে তুমি না পাও, আমাদের গার্ডিয়ানে তুমি এখানে নক করলে কুরিয়ারে পাঠাই দিবে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জ দিতে হয় আর কি, বুঝছেন? এই যে নক করে দিও, তাহলে তোমাকে সাদমান পাঠিয়ে দেবে, ঠিক আছে। এছাড়াও তোমরা রকমারি.com পাবে, তোমরা nextpage.com, যে কোনো, এটা অনলাইনেও তুমি পেতে পারো, ঠিক আছে। ঠিক আছে, পড়লে বোঝা বাংলা কাকে বলে, কত সোজা, খালি যদি ফার্স্ট। তাহলে দেখো আমার খাওয়া হলো না, এক্ষেত্রে একটা বিষয় আছে, আন্ডারলাইন করতে হয়, আমার না ভাত আর খাওয়া হইলো না, এটা কিন্তু ক্রিয়া। আমার এটা হলো কর্তা, আমি যদি থাকে আন্ডারলাইন, এখন আন্ডারলাইন কিন্তু ওখানে লেখা কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে কিন্তু একটা ই থাকে যে নিম্নলিখিত, বা ওই যে ওই শব্দ দিয়ে বলে আমার খাওয়া হলো না, এবার আমার কোন কারক, ভাত কোন কারক, বুঝছো। আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করি, এটা এখনই শিখাই দিই, পেন্ডিং রাখার দরকার নেই, একটা চমৎকার জিনিস শিখাবো, যদি রাজি থাকো। রাজি সবাই, সারা জীবন লাগবে। বলো, আমি খাই, তুমি একটু কমেন্ট গুলো দেখবো সবাই, ঠিক আছে, কারণ আমি তো একটু পড়ার দিকে মনোযোগী, বিশেষ কমেন্ট গুলো বলবা, ভাইয়ার আপুদের কমেন্ট গুলো যা আছে। আমি খাই, বলো তো এই বাক্যে কর্ম কোনটা, একটু বলো আগে, কর্ম কোনটা। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, কাউন্টডাউন শুরু, 10, 9, দেখো আমি খাই, কর্ম কোনটা। না আমি খাই, এখানে কর্ম কোনটা সেটা জিজ্ঞেস করছি, এটা দিয়ে দিছে, ঠিক আছে, খাই বলছে না। আচ্ছা শোনো, এ বাক্যে আমি হলো কর্তা, আমি হলো কর্তা, আর খাই হলো ক্রিয়া, এ বাক্যে কোনো কর্ম নাই, এ বাক্যে কোনো কর্ম নাই। যদি বলা হতো আমি ভাত খাই, তাহলে ভাত হলো কর্ম, ঠিক আছে। সে চিঠি লিখে, এখানে চিঠি কর্ম, দুইটা জিনিস হলে কর্ম হয়, কি একটা প্রশ্ন করলে কর্ম হয়, আর কাকে একটা প্রশ্ন করলে কর্ম হয়, বাট আমি কিন্তু কর্তা খাই ক্রিয়া। তাহলে আজকে একটা নতুন যে জিনিস শিখাইলাম তোমাকে, আমি খাই, এখানে খাই হলো কিন্তু কর্ম না, এটা ক্রিয়া। এবার একটা দেখো, এই যে ভিক্ষুককে, মজার বিষয় দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, বুঝছো, এবার কে ভিক্ষা কোন কারক, বলে স্যার সম্প্রদান কারক। আরে এটা তো একেবারেই ভুল, কি দাও, ভিক্ষা, ভিক্ষা হলো কর্মকারক, এটা কর্মকারক, এগুলো একদম আমরা ক্লাসে ধরে ধরে শিখাই দেবো। বাংলা নিয়ে কখনো আজকে পরে কখনো টেনশন করতে হবে না, যদি লহরিটা থাকে, আর যদি ইসলাম স্যারের ক্লাস পাও, এই যে এরকম আমাদের গ্রুপে তো আমার ক্লাসই হবে, বাংলা নিয়ে কখনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা এর আগে আমার অফলাইন বা অনলাইনে ক্লাস করেছে এরকম কি এখানে আছো, একটু কমেন্ট করো তো ভাইয়া। এর আগে আমার ক্লাস পেয়েছো বা করেছো অফলাইন বা অনলাইন, এরকম কেউ থাকলে অবশ্যই একটু কমেন্ট করো প্লিজ। তাহলে ভিক্ষা কর্ম, আর যদি ভিক্ষুককে আন্ডারলাইন থাকতো, তাহলে সেটা হলো সম্প্রদানে, সম্প্রদানে চতুর্থী, সম্প্রদানের চতুর্থী, ঠিক আছে।
ওকে, তাহলে দেখো এটা কোন কারো কোন ঘ, কর্মের শূন্য। তাহলে এই যে ভাত, এটা ভাত কর্মের শূন্য। আর যদি বলতাম আমার, তাহলে কর্তায়, কর্তা যেহেতু নাই, কর্মের সপ্তমী করণে, তাহলে এখানে ভাতকে এনে লিখেছে, এটা কর্মের শূন্য হবে। যারা ঘ উত্তর করেছে তাদের সবার হয়েছে অভিনন্দন, কংগ্রাচুলেশনস, ইউ দ্য গ্রেট। আজকে পুরো ক্লাসটা স্পন্সর করেছেন গার্ডিয়ান নার্সিং কোচিং, একদম ফ্রি ক্লাসটা। আর দেখো অ্যাটেস্টেড এর পারিভাষিক শব্দ কি? প্রথম আগে দেখো, সংযুক্ত, স্বাক্ষরযুক্ত, পরিচিত, প্রত্যায়িত। অ্যাটেস্টেড এর উত্তরটা আসলে এখানে যেহেতু সত্যায়িত হয়, সত্যায়িত নাই সেক্ষেত্রে প্রত্যায়িত হয় অ্যাটেস্টেড। ঠিক আছে, সার্টিফাই হলো প্রত্যায়িত, আর অ্যাটেস্টেড হলো সত্যায়িত। যেহেতু সত্যায়িত নাই সেক্ষেত্রে প্রত্যায়িত হয়। এরকম বেশ কিছু পারিভাষিক শব্দ আছে। পারিভাষিক শব্দ কাকে বলে জানো? এটা নিয়ে পরে কথা বলি, পারিভাষিক নিয়ে ক্লাসে বলবো না, এখন শুধু বলি বেশ কিছু এক্সক্লুসিভ পারিভাষিক আছে, যেমন অক্সিজেন, অম্লজান, হাইড্রোজেন, উজ্জার, ফাইল, নথি, সেক্রেটারি, সচিব, পিরিয়ডিক্যাল, সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ, গ্রাজুয়েট, স্নাতক, পোস্ট গ্রাজুয়েট, স্নাতকোত্তর, রেডিও, বেতার, টেলিভিশন, দূরদর্শন, মোবাইল, মুঠোফোন। ঠিক আছে, এটা ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ না। আক্ষরিক অনুবাদ কি? আক্ষরিক অনুবাদ ধরো তুমি মোবাইল ফোন, এর আক্ষরিক অনুবাদ ভ্রাম্যমান দুরালাপনী, কিন্তু মোবাইলে কথা বলার সময় আমরা হাতের মুঠে রাখি না, এটা ভাবানুবাদ। এরকম বেশ কিছু পারিভাষিক ছেলেমেয়েরা পারে না বাংলা আসলে। স্যার খাজানচি কি? খাজানচি এসিটা ছাড়ো। খাজানচি হলো কেশিয়ার, খাজানচি কি? কেশিয়ার। প্রাধিকার, কোঠা, বাট্টা, ডিসকাউন্ট, পাট্টা, লিজ। ঠিক আছে, এগুলো হলো তোমরা, এগুলো নিয়ে আমরা ডিটেলস একটা ক্লাস দিব বলে আমি আর এখানে বেশি আলোচনায় গেলাম না, পরের অংশে যাব আমরা, পারিভাষিক শব্দ। তাহলে ওইটা উত্তর করা হয়েছে প্রত্যায়িত। ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি দেখো? ততোধিক, তিনটা জিনিস খেয়াল রেখো এখানে, একটা জিনিস শিখাই দিই। তখন যেমন কর্মটা শিখেছি, এবার একটা জিনিস শিখে খুব মনোযোগ দিয়ে শুনবা। যতকার ব্যঞ্জনের পর, বলো বুঝি নাই, বলো যতকার ব্যঞ্জনের পর, এটা উত্তর দিতে থাকো, সমস্যা নাই। আর একটা জিনিস শিখবা, একটা জিনিস শিখবা, সেটা কি বলতো? সেটা হলো যতকার ব্যঞ্জনের পর। স্যার বুঝি নাই, সোজা করে বুঝাইয়া দেন। দেখো, যেমন ধরো তুমি ভালো করে খেয়াল করো, হরিণ, হরিণ, এই রশ্মি কি রয়ের আগে না পরে? বলো, এই রশ্মি কি রয়ের আগে না পরে? সদমান বলো, হরিণ এই রশ্মি রয়ের আগে না পরে? আগে, না এটা পরের। যদি আগে হয় তাহলে হবে কি? হই রন, হইরন হবে না, হর ইন। লেখার সুবিধার জন্য সে আগে ছেলেছে, হরিণ হবে না। ঠিক আছে, দেশে আগে কি এ না দ? আগে এ হলে হবে এ দ, এ স, এ দ হয় না, আগে দ, এরপরে এ, এরপরে স, এরপরে লেখার সুবিধার জন্য সে আসে গেছে দেশে। আর একটা উদাহরণ দেখো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, তাহলে বউ আগে হলে কি হবে? বলো, আগে হলে, আগে হলে এ বেউ, আর আগে হলে ও ব। এ বেউ না, ও বউ না, আগে ব, তারপরে ও, বউ। ঠিক আছে, ওকে, দুপাশেই চলে গেছে বউ। তাহলে যতকার ব্যঞ্জনের পর, আগে হোক, পরে হোক, নিচে হোক, দুপাশে হোক। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? এটা আগে বুঝো। এখন স্যার এটা বুঝাইলেন কেন সেটা আগে কন। দেখো, যদি কোনো, যদি কোনো শব্দে ইয়ে থাকে, তিন স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, এই র আর একটা ঝামেলা আছে, মানে রেফ, সেটাও শিখিয়ে দেবো। আগের র রেফ, পরের র রকার। যেমন দেখো ত র ক, তরক, এটা সংক্ষিপ্ত হলে রেফ হবে তর্ক। ব ক র বকর, সংক্ষিপ্ত হলে বক্র। তাহলে আর্দ্রতে কয়টা র আছে? আর্দ্রতে, আর্দ্রতে দুইটা র, দয়ের আগে একটা, দয়ের পরে একটা, আর্দ্র, আর্দ্র। তাহলে দেখো যেটা বুঝিয়েছিলাম, এই যে বোর্ডের দিকে তাকাও আর দেখো, সেটা হলো
সমস্যা নেই। দেখো 300 তালব্য স মূর্ধন্য স দন্ত স র একটা রেফ, এই যে রেফ ওকার ওকার, এই যে ও এর সংকেত রূপ কিন্তু ওকার। এগুলো থাকলে এই যে এগুলো থাকলে এগুলো উঠে গিয়ে এর পরিবর্তে বিসর্গ হয়, সবসময় মনে রাখবে পরিবর্তে বিসর্গ হয়। ঠিক আছে, তাহলে তত দিক দেখো, এই যে ওকার আছে না, এটা বিসর্গ হবে। তুমি বিশ্বাস করো, তত যোগ অধিক। স্যার বুঝি নাই। যেমন ধরো তুমি এই যে তুমি দেখো পুরস্কার, এই যে পুরস্কার, এই যে দন্তস্ব আছে না, উঠে গিয়ে কি হবে, পুর যোগকার, পুরস্কার। আমি বলছি এই যে দেখো দুর্যোগ, এই দেখো দুর্যোগ, এই যে রেফ আছে কিন্তু র, এখানে র আছে, দুহ যোগ যোগ। আমি কি বলেছি তোমাকে, তুমি বুঝতে পারছো? 300 র ও রেফ এগুলো থাকলে এর পরিবর্তে বিসর্গ হবে। উত্তর কে কে ঠিক মতো দিছিল? সাদমান, সাদমান কে কে দিতে পারছিল আগেই? হুম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, পরের প্রশ্নে যাব আমরা। আমরা এখন ক্লাস নিচ্ছি কাদের? 842 জন নার্স নিয়োগের। আচ্ছা শোনো, ভাষার দুটো, একটা সাধু একটা চলিত, একটু খেয়াল না রাখলে নাম্বারটা চলে যায়। এই সাধু চলিত মিশ্রণ হলে গুরুচণ্ডেরই দোষ হয়। যেমন ধরো করিয়া করে, ধরিয়া ধরে, বুঝছো? এই যে তারপরে ছোটখাটো বিষয়গুলো যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে তুমি হবে না। যেমন ধরো ছোটখাটো বিষয়টাও তোমাকে বলতে হবে, যে জুতা জুতো, জুতা জুতো, মুজা মুজো, তুলা তুলো, এইটাও যদি তুমি না বুঝো তাহলে সাধু চলিত নিয়ে তুমি ঝামেলায় পড়ে যাবা। জুতা জুতো, জুতা সাধু জুতো, তুলা তুলো, মূলা মূলো, এগুলো সাধু চলিত। এখন সাধু এবং চলিত ভাষার সবচেয়ে বেশি পার্থক্য দেয় দুইটা পদে, একটা সর্বনাম পদে, একটা সর্বনাম পদে, আর একটা ক্রিয়াপদে, আর একটা ক্রিয়াপদে। ঠিক আছে, একটা সর্বনাম পদে একটা ক্রিয়াপদে সবচেয়ে বেশি পার্থক্যটা হয়। হুম? তাহলে দেখো এটা, এখন সাধু সর্বনাম, যেমন সর্বনাম কি, এই যে তাহারা, তারা, বুঝতে পারছো না? তারপরে এই যে চলিত এখানে ক্রিয়াপদে করিয়া আছে, করেছে, এইরকম সর্বনাম ক্রিয়াতে। কিন্তু অব্যয় পদে সম্বোধন পদ আসলে সম্বোধন ডাকা, এটা কোনো হিসেবের মধ্যে পড়ে না। অব্যয় পদে ও এবং আর কিন্তু এটা সেম থাকে, বুঝছো? এই জন্য এটার উত্তরটা হবে ক, অব্যয় পদে কখনো পার্থক্য করা হয় না। ঠিক আছে, ওকে। তাহলে একটু পরের প্রশ্ন যাচ্ছি, তোমার উত্তরটা দাও। এই ফাঁকে দেখো প্রশ্নটা দেখে নাও, উত্তর দাও। এবার আমরা একটু কারেকশন করব। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? এটা যে পারবে তার জন্য একটা প্রশ্ন আছে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? এটা বলতে 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 আমরা এটি করব। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? ঠিক আছে, বলো, কে উত্তর দিবে? মৌলিক স্বরধ্বনির সংখ্যা কে বলবে? যে বলবে তার জন্য আমরা 7টি এ, কে বলছে একটা? এখানে আরো কিছু ঝামেলা আছে জানো। হুম, এটা কি লিখলো? এখন তো লেখার উপরে পড়ে গেল। আচ্ছা শোনো, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7টি, 7টি কিন্তু
মনে থাকার জন্য এটা হলো 60টি, কিন্তু তো বিশ্বাস না হলে এই যে উত্তর দেখো, মৌলিক সহধ্বনির সংখ্যা 60টি। ঠিক আছে, অ আ হ্রস্ব ই রস্যু এ ও এ। এটা ছোট্ট একটা বিজ্ঞাপন আছে দেখো, এই যে 842 জন সিনিয়র স্টাফরা নিয়োগ প্রস্তুতি কোর্স বিস্তারিত, মোট ক্লাস 100টি, মোট মডেল টিস 100টি। ওয়াও, কোর্স ফি মাত্র 2500 টাকা, ঠিক আছে, আজকের দিনের জন্য। ওকে, আর ভর্তির জন্য 017221777071 এই নাম্বারে তোমরা কথা বলবা এক্ষুনি, এক্ষুনি যারা বুকিং দিবা তাদের জন্য। বাংলা ভাষায় মৌলিক সহধ্বনি সংখ্যা হলো 60টি। কি কি? অ, দেখো কি কি আমি একবার দেখাই দিই। অ আ হ্রস্বই হ্রস্যু এ ও এ। মৌলিক সহধ্বনিকারী 60টি। কি কি? অ আ হ্রস্বই হ্রস্যু এ ও এ। এ আবার কোথা থেকে? 1 11 13 তেলা বোকা। মৌলিক সহধ্বনি 60টি। আরবি ভাষার কোন উপসর্গটি বাংলা ভাষায় ব্যবহৃত হয়? এই যে আরবি ভাষার কোনটা আছে দেখো, আরবি ভাষা এখানে আছে উপসর্গ দেখো, আম, তাহলে আম কোথাও আছে? নেই। উত্তর দিয়ে দেখো, আম। দেখো খাস কোথাও আছে? খাস নেই। লা আছে? লা কোথাও? না, লা। গড় কোথাও আছে? গড় নেই। এখানে আছে? লা আছে, কিন্তু এই যে লা আছে, ঠিক আছে। গড় খয়ের বাজে, যেহেতু এতগুলো নাই, লা আছে, সেটা লা কাউন্ট হবে, লা 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 লা। তাহলে উত্তর হলো খ। উত্তর কি বলতো? খ, খ। নেক্সট আমরা পরেরটায় যাচ্ছি, আম খাস লাগার খয়ের বাজে। নেক্সট যাচ্ছি। চশমা কোন ভাষার শব্দ? চশমা আরবি, ফার্সি, হিন্দি, সংস্কৃত? সংস্কৃত অবশ্য। চশমা কোন ভাষার শব্দ সাদমান? আরবি, ফার্সি, হিন্দি? ওরা বলুক। চশমা। আমি একটা কাজ করি, এর থেকে বড় একটা সুবিধা করে দিই, ফার্সির শব্দগুলো একবার আমি বলে ফেলি, তাহলে বুঝতে পারবা। বাদশাহ বেগম, ফার্সি দুই রকম, একটা ধর্মীয়, একটা প্রশাসনিক। ধর্মীয় দেখো, খোদা ফেরেশতার মাধ্যমে পয়গম্বরকে জানান যে নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে দোজখের পরিবর্তে বেহেশত দেওয়া হবে। খোদা ফেরেশতার মাধ্যমে পয়গম্বরকে জানালেন যে নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে দোজখের পরিবর্তে বেহেশত দেওয়া হবে। তাহলে খোদা, নামাজ, রোজা, বেহেশত, দোজখ, পয়গম্বর, ফেরেশতা, এটা সব ফার্সি। খোদা ফেরেশতার মাধ্যমে পয়গম্বরকে জানালেন নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে দোজখের পরিবর্তে বেহেশত দেওয়া হবে। তাহলে খোদা, নামাজ, রোজা, বেহেশত, দোজখ, পয়গম্বর, ফেরেশতা, এগুলো ফার্সি। ঠিক আছে, ফার্সি আর একটা বলি তোমাদেরকে, বলবো? উত্তর প্রায় হয়ে যাচ্ছে সবার। দেখো, বাদশাহ ফার্সি, বাকি শব্দ বলি, বাদশাহ বেগমকে নিয়ে চশমা চোখে, তার মানে তার চশমা ফার্সি। হ্যাঁ, সবাই কি খবর তো দিচ্ছে? বাদশাহ বেগমকে নিয়ে চশমা চোখে তোষক কারখানায় গেলেন। এটা দেখে বদমাস মেথর বান্দা রসদ আমদানি রপ্তানি বাদ দিয়ে হাঙ্গামা শুরু করলো। বাদশাহ বেগমকে নিয়ে চশমা চোখে তোষক কারখানায় গেলেন। এটা দেখে বদমাস মেথর বান্দা রসদ আমদানি রপ্তানি বাদ দিয়ে হাঙ্গামা শুরু করলো। এ কারণে জিন্দা জানোয়ার নমুনা সংগ্রহ না করে মুর্দা হয়ে ফেললো। তাহলে বাদশাহ বেগম চশমা তোষক কারখানা, ঠিক আছে, এগুলো সব ফার্সি শব্দ, ফার্সি। তাহলে খ, এটা কি বলো তো? খ হবে, খ, খ। ফার্সি। তাহলে চশমা কোন ভাষার শব্দ? চশমা ফার্সি। যারা উত্তর দিয়ে তাদের সবার হয়েছে। আচ্ছা, এইটা যদি বলতে পারো, এইটা যদি বলতে পারো, আলালের ঘরের দুলাল, তাহলে বাংলা স্পেশাল ক্লাসে আজকে খুবই গুরুত্বপূর্ণ এটা। আলালের ঘরের গ্রন্থটি কার লেখা? আলালের ঘর দুলাল গ্রন্থটি কার লেখা? হরপ্রসাদ সাচ্চি, প্যারিচাঁদ মিত্র, কাজী নজরুল ইসলামের, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার? দেখি উত্তরটা দিতে থাক, আর এই ফাঁকে আমরা আরেকটু কাজ করি, ঠিক আছে? একটু
আমরা শুধু একটু ক্যামেরাটা একটা মিনিটের জন্য একটু বলো, উত্তরটা দিয়ে থাকো। ওয়াও, ক, বি। দেখি আর কে কি উত্তর দিচ্ছে। চাঁদমান একটু কষ্ট করো, চশমাটা দাও একটু, আমি দেখি উত্তরগুলো, সবার নামটা একটু পড়ি এবারে এতক্ষণ পরে। দাও একটু, দাও এটা দাও, চশমাটা দাও, নামগুলো একটু বলে নেই। একটু 10 সেকেন্ড, হ্যাঁ, আমরা ক্যামেরাটা দেখো। তানিয়া, সুরাইয়া, লাবণী, ইমা, অনেক উত্তর দিচ্ছে। একটু অপেক্ষা করো, চলে আসবে। একটু চলে যান, যাও আবার যাও। এবার ঠিক আছে, যাও। পরেরটা, চশমা পরেরটা, হ্যাঁ পরেরটা, পরের পরের প্রশ্নে। এই তো গুড। আচ্ছা, অনেকে উত্তর এ দিয়েছো কেন রে ভাই? হাত লাগানো ছিল তো তাই সেন্সর ঝামেলা করে। বলো, আলালের ঘরে দুলাল একটু কার লেখা? একটু অস্পষ্ট আসতেছে। হ্যাঁ, আলালের ঘরে দুলাল উপন্যাসটি কার লেখা দেখো। হরপ্রসাদ শাস্ত্রী, প্যারিচাঁদ মিত্র, কাজী নজরুল ইসলাম, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আলালের ঘরে দুলাল উপন্যাসটি। আর আমাদের অলরেডি একটা বিশেষ ইয়ে তো দেয় আছে, বলো কার? আলালের ঘরের দুলাল উপন্যাসটি কার লেখা? বলো। এই যে, ঠিক আছে, সেন্সারের কারণে। আলালের ঘরের দুলাল উপন্যাসটি কার লেখা? শোনো, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ, সরি একটু ঠিক করে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। কত এটা বলো তো? এটা প্রকাশিত হয় 1858 সালে। 1858, বুঝছো? তবে প্রথম সার্থক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, 1858, ঠিক আছে, 1858, 1858 প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, তাহলে 1858, 1858, ঠিক আছে। নেক্সট যাচ্ছি। প্রথম সার্থক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো, সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায় রচিত পুস্তক, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রথা। দোলন চাপা, পথে হলে দেখা, পথের পাঁচালী, প্রবর্তক নিবর্তকের সংবাদ। দেখো, দোলন চাপা, প্রশ্নটাকে দেখে নাও, উত্তর ঝটপট উত্তর করবা পরে। সতীদাহ প্রথা প্রসঙ্গে আজকে যে বেশি উত্তর করবে, যে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে, আজকে সেই হবে কি বলতো, দিন শেষে সেই হবে জয়ী। বোর্ডের দিকে দেখো, সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহনের রচিত পুস্তকে দোলন চাপা, পথে হলে দেখা, পথের পাঁচালী, না প্রবর্তক নিবর্তকের সংবাদ। বলো। একটা কথা আমি বলি, খুব মনোযোগ দিয়ে শোনো, সেটা হলো দোলন চাপা, এটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ দোলন চাপা, ঠিক আছে। পথে হলো দেখা, এটা একটা চলচ্চিত্র, পথে হলো দেখা, উত্তম সুচিত্রার। পথের পাঁচালী, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। তাহলে তিনটা হয়ে গেল, বাকি রইল একটা, প্রবর্তক নিবর্তকের সংবাদ। সুতরাং উত্তর কিন্তু ঘ হবে। যারা ঘ দিয়েছো
যারা ঘ দিয়েছে তাদের সবার হয়েছে, ঘ জয়যুক্ত হয়েছে, ঘ জয়যুক্ত হয়েছে, ঠিক আছে। ওকে, 15 ডি, 15 ডি যারা দিয়েছে তাদের সবার হয়েছে। আমরা পরের প্রশ্নে, আগেই রেডি থাকো। এটা কে কি উত্তর দিব আমরা পরের প্রশ্নে আসছি, পরে এবারে সবার উত্তর দেওয়ার পরে আমরা যাব। দেখি ও প্রশ্নের আগে যেটা যেটা আমরা নিচ্ছিলাম ক্লাসটা, 842 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি কোর্স বিস্তারিত, মোট ক্লাস 100টি, মোট মডেল টেস্ট 100টি, কোর্স ফি 2500 টাকা, আর ভর্তির জন্য 01722177071, ঠিক আছে। তো এই হলো একটি স্ক্রিনশট নিয়ে নাও, আর যে কোনো ভর্তির তথ্য যোগাযোগের জন্য এক্ষুনি এই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। এটাই। নদের চাঁদ কোন পালা গানের চরিত্র? এটাও একটু কঠিন হবে তোমাদের জন্য, কিন্তু পারলে ভালো। এটা দেখো তো, যে উত্তর করবে, যে এটা উত্তর করতে পারে বুঝবো সে বাংলা অনেক ভালো পারে। নদের চাঁদ কোন পালা গানের চরিত্র? মলুয়া, মহুয়া, দেওয়ানা মদিনা কাজল রেখা। মহুয়া, মলুয়া, দেওয়ানা মদিনা কাজল রেখা, নদের চাঁদ। বলো নদের চাঁদ, বলো। 16 খ। দেখি, ওয়াও, সুমাইয়া আনসার করেছে, নুসরাত আপুরে তো বেশি আনসার করে, শ্রাবণী, তারপরে নাসরিন সুলতানা, নীল আকাশের পরি। দেখি আর কে উত্তর করে। নদের চাঁদ, নদের চাঁদ, নদের চাঁদ কোন পালাগানের চরিত্র? নদের চাঁদ। নাইস। আচ্ছা শোনো, আজকে যদি আমার সময় থাকতো আমি তোমাদেরকে মহুয়া পালাটির কাহিনীটি শুনতাম। এই মহুয়া এবং নদের চাঁদের মধ্যেই প্রণয় গঠিত হয়েছিল, এবং তোমরা যে গানটা শুনেছ এই গানটা সবাই অলরেডি জানো। একটা নাদ, একটা রাধে জল বরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়। একটা রাধে জল ভরিতে যমুনাতে চায়, যাই, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই। সেটা এই মহুয়া পালারি গান। উত্তর খ হবে। যারা খ দিয়েছে আর দ্য গ্রেট। এখন একটা কথা জিজ্ঞেস করি তোমাদেরকে এখন এসে, যে ক্লাসটি কেমন লাগতেছে একটু জানাবে। ক্লাসটি কেমন লাগতেছে তোমাদের, প্লিজ বলো। ক্লাসটি কেমন লাগতেছে একটু জানাও। পরের প্রশ্নে যাবো আমরা, পরের প্রশ্ন যাচ্ছি। দেখো 17 নম্বর, জীবনানন্দ দাশের জন্ম কত সালে? হ্যাঁ হ্যাঁ, কঠিন প্রশ্ন, আর একটা কঠিন প্রশ্ন। কে উত্তর করবে? জীবনানন্দ দাশের জন্ম কত সালে? ক 1898, খ 1857, ঘ 1899। আচ্ছা যাও, শোনো, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ যখন মৃত্যু শয্যায় জানো, তখন তখন তার ওয়াইফ লাবণ্য দাস কলকাতার রূপালী পর্দা নিয়ে ব্যস্ত। এখন যেমন সবাই টিকটকে ব্যস্ত, তখন ওই কলকাতার রূপালী পর্দা ঢালিউডের সেটা নিয়ে ব্যস্ত। স্বামীকে একবারের মতো ঠিক ভালো করে দেখতে যাননি, ঠিক আছে।
ওইভাবে তো মনে হচ্ছে না, তো ঠিক মনে হচ্ছে। পরে এখন কোথাও হাত দিও না আপাতত, লাইট। তো দেখো, লাবণ্য দাস আর জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন, তোমরা জানো যে 1899 সালে জন্মগ্রহণ করেন। কলকাতা একটা ট্রাম দুর্ঘটনায় তিনি মারা যান। ট্রাম তাকে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে গেছে। তাকে রূপসী বাংলার কবি বলা হয়, তিমির হননের কবি বলা হয়, নির্জনতার কবি বলা হয়, দুঃসরতার কবি বলা হয়। এবং তার বনলতা সেন নিয়ে তোমাদের একটি অন্য একটা সময় বলবো। বনলতা সেনকে এত চমৎকার করে কেন, চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা। বিদিশা হলো প্রাচীন ভারতবর্ষের একটা নগরী, যে নগরী ঘোর অন্ধকারে হারিয়ে গেছে। সেই নগরের নিশা রাত কত ভয়ঙ্কর কালো হতে পারে, সেই রকম নায়িকার চুল। মুক্তার শ্রাবস্তির কারুকার্য, শ্রাবস্তি ভারতবর্ষের একটা নগরী, যেটা শিল্পীরা তিল তিল সৌন্দর্য দিয়ে করেছিলেন। তার পুরো সৌন্দর্য নায়িকার মুখমণ্ডলে কিভাবে দেখেছি দেখো। অতি দূর সমুদ্রে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। আরো অনেক কথা। জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? যেমন জমা খরচ, জমাকে খরচ, জমা থেকে খরচ, জমার খরচ। ঠিক আছে, জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? জমা খরচ, জমাকে খরচ, জমা থেকে খরচ, জমার খরচ। বলো। এটা সোজা, এটা দ্বন্দ্ব সমাস, মাঝখানে ও হয়। সমাস নিয়ে ডিটেলস আলোচনা হবে। জমা খরচ, পিতা ও মাতা, ঘরে ও বাইরে, আসমান ও জমি, সাদা খরচ, জমা খরচ, আর কিছু না। জামাকে খরচ, জামা থেকে খরচ হয় না। ঠিক আছে, উত্তর ক যারা দিয়েছে তাদের সবার হয়েছে। পরে বসে রাখি, সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘে কোন কারক? এইটা একটু কঠিন হবে না? সাদা মেঘে বৃষ্টি হয় না, কর্মকারক, অপাদান, সম্পাদান, অধিকরণ। বলো। আমি বলতে পারবো এখন, আগে উত্তরটা আসুক, এরপরে আমি এক বাক্য সংজ্ঞা সহ উত্তরটা বলে দেবো। সাদা মেঘে বৃষ্টি হয় না, বলো। অলরেডি উত্তর দেওয়া হয়েছে, বা বা। দেখি কে উত্তর দেয়। 18, 19টা দাও, 19, 19 নাম্বার উত্তর। 19 কি হবে? 19, 19, 19। 18, 18 অনেক উত্তর এখন আসতেছে, আগে দিয়েছে তো একটু নেটের অনেক দেরিতে আসে, তাই না? 19টা, 19, 19, 19 ডি বলেছে। উপাদান কারক, দেখি কে কি বলে। 19 কর্মকারক ক। আচ্ছা, দেখি কি হয়। বলো। 19 বি। আচ্ছা, এবার আমি উত্তরটা বলে দিই। উত্তরটা বলে দেবো, উত্তরটা বলে দেই। ক। আচ্ছা, এবার শোনো উত্তরটা, শোনো উত্তরটা শোনো। উত্তরটা হলো, কোনো কিছু থেকে, কোনো কিছু থেকে, এই যে বিচ্যুত, আলাদা হয়ে যা। কোনো কিছু থেকে বিচ্যুত, জাত, বিরত, গৃহীত, তৈরি, উৎপন্ন, ভীত, রক্ষিত, বৃত্ত, দূরীভূত, আরম্ভ ইত্যাদি বোঝালে উপাদান কারক হয়। কোনো কিছু থেকে বিচ্যুত, জাত মানে প্রসেস করা, কোনো কিছু থেকে বিচ্যুত, জাত, বিরত, গৃহীত, তৈরি, উৎপন্ন, ভীত, রক্ষিত, দূরীভূত, আরম্ভ ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। যেমন গাছ থেকে পাতা পড়ছে, গাছ থেকে। ঠিক আছে, মেঘে, মেঘ হতে বৃষ্টি হয়। এই যে সাদা মেঘে বৃষ্টি হয় মানে কি? সাদা মেঘ হতে বৃষ্টি হয়। কারকের একটা স্পেশাল ক্লাস দেবো, কথা দিলাম আমি। এরপরে কারক নিয়ে কোনোদিন, হ্যাঁ একটা কাগজ বা কিছু একটা এখানে। হ্যাঁ হ্যাঁ, রাইট, 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 তাহলে হলো, তাহলে হলো, এবার বুঝতে পারছো? এবার ঠিক আছে না? দেখো, কোনো কিছু থেকে বিচ্যুত, জাত, বিরত, গৃহীত, তৈরি, উৎপন্ন, ভীত, রক্ষিত, দ্রবীভূত,
আরম্ভ ইত্যাদি বোঝালে অবদান করা হয়, গাছ থেকে মেঘ হতে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এটা যে পড়তেছে যে গ্লাসের উপরে, এই জন্য এইটার বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, সাব্বির মাহমুদ তিহান স্যার এসেছেন, ঠিক আছে? একদম গার্ডিয়ানের এমডি, একটু কথা বলুন, তারপরে আমি ক্লিয়ার করে দেবো। আর আমাকে কিছু স্পেশাল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিবা না। হ্যাঁ, বাংলা তো নিয়ে। আমাদের বাংলাতে টোটাল স্যারের হয়তো আমরা 15 থেকে 20টা ক্লাস দিব পেইড ব্যাচে। তো এখন তো আমরা জাস্ট হচ্ছে বিগত সালের কোশ্চেন গুলো কিভাবে আসে বা কোন প্যাটার্নে আসে, হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলো জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি আর কি। আর পেইড ব্যাচে যে ক্লাসগুলো হবে আমাদের স্পেশাল ব্যাচে, সেখানে স্যার হচ্ছে ধরে ধরে আপনাদেরকে বেসিক একদম গ্রামারের বেসিক থেকে একবারে হার্ডলাইন পর্যন্ত স্যার হচ্ছে পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক, আপনি যাতে এখন হয়তো অনেক প্রশ্নগুলো যেমন কারকের যে গ্রামারের যে রুলস গুলো আছে এগুলো যখন আপনি টোটালি জেনে যাবেন, আপনি যেখান থেকেই আসুক আপনি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবেন। সো ইনশাল্লাহ স্যার আপনাদের পাশে থাকবে এবং বাংলাতে 20 পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন স্যার কিন্তু সেটা করবে। আর আমাদের স্পেশাল ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি প্রায় শেষ পর্যায়ে, যেহেতু মাত্র 200 জনের একটা ব্যাচ করবো, আপনারা সবাই জানেন যে 150 জনের মতো প্রায় হয়ে গেছে আমাদের এই ব্যাচে। তো ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করতে হবে যদি স্যারের স্পেশাল ব্যাচের ক্লাসগুলো পেতে চান, কেমন? আর স্যারকে আমরা একটা রিকোয়েস্ট করতে পারি যে আগামী ক্লাস শুরুর আগে যদি আরেকটা ক্লাস সে নেয়, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে একটা হিন্টস পাবেন। এটা তো সবার জন্য ক্লাস, এই ক্লাসগুলো তো সবার জন্য উন্মুক্ত। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর আমাদের ফি তো মাত্র 2500 টাকা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পেনটা, সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে এক্সাম গুলো হবে, তো আমাদের যে এক্সাম গুলো হবে একটু বলে দেই জাস্ট, যে আমাদের যে এক্সামটা হবে, যে মডেল টেস্টটা হবে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য। এই মডেল টেস্টে আপনাদের নেগেটিভ মার্ক থাকবে। আমাদের নেগেটিভ মার্ক বিপিএসসি তে যেভাবে হচ্ছে আপনার যেভাবে আপনার নেগেটিভ মার্ক থাকে, ঠিক আছে? তো এটা এখানে আমাদের নেগেটিভ মার্ক থাকবে। দ্যাট মিনস আপনি এখানে যদি আপনি 100 মার্কের যে আমাদের মডেল টেস্ট গুলো হবে সেখানে আপনার নেগেটিভ মার্ক থাকবে, সো আপনি নিজেকে খুব ভালোভাবে জাস্টিফাই করতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন এই নেগেটিভ মার্কের মাধ্যমে আপনার। এবং এখানে এই 100 মার্কের পোস্টের জন্য আপনার 60 মিনিট সময় দেয়া থাকবে, আপনাকে 60 মিনিটের ভিতরেই এই 100 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমাদের কিছু কন্ডিশন আছে। আপনি যদি ভর্তি হন অবশ্যই প্রতিটি পরীক্ষা আপনার কমপক্ষে 60% মার্ক পেতে হবে, কমপক্ষে 60%, আদারওয়াইজ কিন্তু আপনাকে অবশ্যই এটার জন্য ফাইন গুনতে হবে। কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের এখানে 200 স্টুডেন্ট সবাই ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং সবাই আপনারা ইনশাল্লাহ চাকরি পাবেন, এই নিশ্চয় এই গ্যারান্টিটুকু ইনশাল্লাহ দিতে পারি যদি আমাদের কথা মতো বা আমাদের যে টার্মস এবং কন্ডিশন আছে এগুলো আপনারা ফিল আপ করতে পারেন। ওকে, সেই জন্য সবাই আপনারা খুব দ্রুত, যেহেতু আমাদের ভর্তি প্রায় শেষ পর্যায়ে, আর আপনারা সবাই জানেন যে দেশ সেরা শিক্ষকরা আমাদের এই ব্যাচে ক্লাস নিবেন। সো 842 জন ইনশাল্লাহ আমাদের এখান থেকে যে 200 জনের একটা ব্যাচ করব। সো যারা খুবই হার্ড লাইনে লেখাপড়া করতে পারবেন, খুবই সিরিয়াস জবের জন্য, শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, সো যারা সিরিয়াস না তাদের আসলে ভর্তি হওয়ার দরকার নাই বা আমরাও ভর্তি রাখবো না, কেমন? ওকে, সো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার হয়তো আরেকটু ক্লাসে, স্যার কি এরপরে কোনো ক্লাস আছে? না, এটা কন্টিনিউ হ্যাঁ, তাহলে স্যার বাকি ক্লাসটা স্যারকে দিচ্ছি এবং বাকি ক্লাসটা স্যার কন্টিনিউ করবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনারা সবাই জানেন যে বাংলার জন্য বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যতগুলো নিয়োগের যতগুলো আছে সব বিসিএস ক্যাডার থেকে শুরু করে নন ক্যাডার, এগুলোর জন্য বাংলার স্টুডেন্ট নাম্বার 1 টিচার বাংলাদেশের এই মুহূর্তে। ওকে, সো ইনশাল্লাহ স্যারের ক্লাস যদি আপনারা খুব ভালোভাবে নিতে পারেন আপনার পরীক্ষায় সব জায়গায় সফল হবেন ইনশাল্লাহ। শুধুমাত্র পড়ালেখা না, স্যার যে ক্লাসে যে গাইডলাইন দিবে, আপনাদের যে উপদেশ দিবে, এই উপদেশগুলো যদি আপনারা মনে রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন। কারণ বর্তমানে 40,000 রেজিস্টার্ড নার্স, এর মধ্যে মাত্র 800 জনের সার্কুলার। সো বুঝতেই পারছেন প্রতিটা সিটের জন্য কমপক্ষে 50 জন ফাইট করবে। সো নিজেকে একটু কম্পিটিটিভ তৈরি করেন এবং নিজের পটেনশিয়ালিটি বাড়ান এবং আপনার দক্ষতা বাড়ান, এবং এর জন্য যা যা প্রয়োজন আমাদের শিক্ষকরা আছে এবং এর মধ্যে আমাদের এসালাম স্যার অন্যতম। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রাত 9টায় আরো একটি ক্লাস হবে স্যার, রাত 9টায় আলামিন স্যার ক্লাস নিবে একটা সাধারণ জ্ঞানে গতকালকের মতো। সো ইনশাল্লাহ আপনারা এই ক্লাসগুলো খুব ভালো করে করবেন, কারণ আমরা বেসিক একটা ধারণা দিয়ে থাকি যে কোন টাইপের প্রশ্নগুলো হবে। ওকে, আর আপনারা পারলে একটু নোট করে নেবেন, আর যদি নোট করার সময় না থাকলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। ওকে, আর আমাদের যে স্পেশাল ব্যাচটা শুরু হবে সেখানে তো আমরা ডিটেলস আপনাদেরকে লেকচার শিট দিয়ে দেবো, কেমন? ওকে, সো এই লেকচার শিটে পরীক্ষা এখান থেকে যা পড়াবো ইনশাল্লাহ পরীক্ষা এগুলোই কমন পাবেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর স্যারকে কোনটা কিসে
আচ্ছা, ভর্তির জন্য হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমি দিয়ে দিচ্ছি যে নাম্বারটি, এটা আমার পার্সোনাল নাম্বার। আর আপনি 24 ঘন্টা ফোন দিবেন, সমস্যা নাই। 24 ঘন্টা এই নাম্বারে যোগাযোগ করবেন না, 01722, এটা আমার ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে, এই নাম্বারে যদি না পান আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, 01322 622 001। এই নাম্বারে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এখানে 100টা ক্লাস পাবেন, টোটাল 100টা ক্লাস। তো বুঝতেই পারছেন যে 100টা ক্লাস যদি করেন আপনাকে আর কোনো ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট মানে গ্রামাটিক্যাল বা ব্যাকরণ বা সাহিত্য এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর 100 মডেলটি যদি আপনি দেন কমপক্ষে 10,000 প্রশ্ন আপনার সলভ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যদি আপনি এই মাইনাস মার্কিং বা নেগেটিভ মার্কিং এক্সাম গুলো দেন আপনার আর বিপিএসসি তে কোনো টেনশনই করতে হবে না ইনশাল্লাহ। ওকে। আর কোর্স ফিটা তো মাত্র কম, এটা তো স্যারই বলছে যে 2500 টাকা আসলে কিছু না ব্যাপারটা। ওকে। তো সবাই ভালো থাকবেন, আর স্যারকে অনুরোধ করব আমাদের বাকি ক্লাসটুকু কন্টিনিউ করার জন্য। এবং এই বোর্ডে নিয়ে আসো কোনটা? এটা বুঝছে, ওই বোর্ডে নিয়ে আসো, এই বোর্ডে এটা বুঝছি। ও স্যার, এটা ওইটা ওইটা। ওকে স্যার, এটা হুম এখানে এটা হবে না। ওকে লিখছিস। ওকে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর আপনাদের জন্য আপনারা খুব আশা করি স্যারের মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আমাদের ক্লাসগুলোর মাধ্যমে। ওকে। আচ্ছা স্যার, সমস্যা নেই, এই যে পরবর্তী ও এই গুড। তো এখানে দিলে এই যে একটা চলে আসবে। আমি লিখি এটা দিয়ে, তো এই জন্য আমার। ওকে স্যার। থ্যাংক ইউ সাব্বির মাহমুদ প্রিয়ানকে অনেক অনেক ধন্যবাদ মাঝখানে একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য। আমরা আবার কন্টিনিউ করবো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আর ক্লাস কেমন রাখছে জানাবেন, ঠিক আছে? তাহলে আমরা আবারও শুরু করতেছি। নদের চাঁদ আসলো আমাদের, এবারে জমা খরচ গেল, মেঘে বৃষ্টি হয় না। একটু দেখাই, সাদা মেঘে বৃষ্টি এরপরে। আচ্ছা, যৌগিক শব্দ কোনটি? যৌগিক, এটা তোমাদের জানা আছে? কোনটি যৌগিক, কোনটা রূঢ় বা রূঢ়ি, কোনটি যোগরূঢ়, কোনটা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এটা জানা আছে কিনা বলো তো? হুম। এবার দেখো, যৌগিক শব্দ হলো যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই, সে যৌগিক। যেমন দেখো, এই যে কর্তব্য, এই দেখো কর্তব্য, এই যে দেখো গায়ক, গায়ক, এই দেখো নায়ক, নায়ক, এই দেখো বাবুয়ানা, দৌহিত্র, পৌত্র, চিকামারা, মধুর, মিতালি, এগুলো সব কি করবো? কর্তব্য, গায়ক, নায়ক, বাবুয়ানা, দৌহিত্র, পৌত্র। এই যে তেল, এটা রুড়ি, এগুলো দেখাই দেবেন একটা ছকে, সময় শব্দগুলো শব্দের একটা ক্লাসে ডিটেলস করে দেবো না। জলদি, এটা হলো যোগরূঢ় শব্দ। প্রবীণ, এটা এটা হলো রুড়ি। আর গায়ক, এই যে গায়ক, দেখো এই যে গায়ক মিলে গেল, এটা যৌগিক শব্দ। তাহলে উত্তর হলো কোনটা বলো তো? আমাদের উত্তর কোনটা বলো? উত্তর হলো এই যে ঘ, ডি। আর পরের প্রশ্নে যাচ্ছি। ওয়াও, স্যার একজন কমেন্ট করেছে যে আমাদের বাকি সাবজেক্টগুলো কোন কোন শিক্ষক নিবে। এটা হচ্ছে আমাদের বাংলার জন্য আছে এস আলম স্যার, ইংলিশের জন্য আমাদের আছে মনিরুজ্জামান শাহিন স্যার আছেন, নন ক্যাডারের জন্য খুবই বিখ্যাত একজন শিক্ষক। আর সাধারণ জ্ঞানের জন্য আমাদের আলামিন স্যার আছেন, এবং নার্সিং টেকনিক্যালের জন্য আমাদের ডাক্তার জসিম আছেন। আর নার্সদের ভিতর থেকে আমি আছি, পাশাপাশি মিডওয়াইফ আছে। থ্যাংক ইউ। পটল তোলা, এই পটল তোলা বাগদারা তো মারা যাওয়ার, বুঝছো? পটল তোলা গাছ হতে পটল তোলা না, পরীক্ষা ফেল করো না, মারা যাও। উত্তর গ হবে। এটা বাগধারা গুলো আমরা শিখাবো না। অর্ধচন্দ্র, পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র, অর্ধচন্দ্র, এই বাগধারা। এটা গো খেজুরে, দেখো খেজুর পরে আছে, গোপে নিয়ে খা, ইজি খেতে পারে না। অর্থাৎ গোফে খেজুর রেখেছে, খেতে পারে না। এটা হলো গোফ খেজুরে, এটা হলো নিতান্তই অলস, নিতান্তই অলস, ঠিক আছে? এটা তারপরে হলো এগুলো তোমাদের, দেখো উত্তর গ, মারা যাওয়া। নেক্সট, পরের প্রশ্ন দেখো, কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? অনুরোধ, তুই বাড়ি যা। এটা হলো আদেশ, কিন্তু ক্ষমা করা, ক্ষমা করো ঘোর অপরাধ, করা না,
কাল একবার এসো, দূর হও, দূর হও, ক্ষমা করো ঘোর অপরাধ, আর কাল একবার এসো, এটা অনুরোধ, আদেশ। দেখো এটা প্রথমটা আদেশ, দূর হও এটা হলো অভিশাপ আর কি। যা মর, ডুব, যা খা মর, ভাস ঘাট, টাঙ্গা চেঁচা, লিখ পর দেখ। ঠিক আছে, এই যে দেখো গ, কাল একবার এসো, এটা অনুরোধ, ভাইয়া আসো না কাল, আর এটা ক্ষমা করো এটা প্রার্থনা, এটা হলো প্রার্থনা। ঠিক আছে, নেক্সট যাও। কোনটি ঐতিহাসিক নাটক? সাহিত্য নিয়ে আলোচনা করতে হবে, ডিটেলস একটু আলোচনা করতে হবে না, সাহিত্য গ্যাপ আছে অনেকদিন। দেখো শর্মিষ্ঠা, এটি মাইকেল মধুসূদন দত্তের বাংলাদেশের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। পলাশীর যুদ্ধ, রক্তাক্ত প্রান্ত, এটা পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কবাদ তার মহাশয়ের কাব্যটি লেখেন। এটা একটা ঐতিহাসিক নাটক, এর বিষয়বস্তু হলো পানিপথের তৃতীয় যুদ্ধ, একটি অবলম্বনে মনীষ চৌধুরী। কোনটি শামসুর রহমানের রচনা? নিরন্তর ঘাটের নির্জন স্বাক্ষর, বুদ্ধদেব বসু, নির্লোকের দিব্যলোক নির্মাণ। দেখো নিরন্তর, নির্লোকের দিব্যরথ আর কি। কাঁটাতারে প্রজাপতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, এটা দুইটা নাটক মহতুদ্দিন আহমেদ স্যারের। নির্জন স্বাক্ষর বুদ্ধদেব বসুটা, নির্লোকের দিব্যলোক রথ, এটা হলো শামসুর রহমানের কাব্য। কখনো উপন্যাস লেখেননি? সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি। পঞ্চপাণ্ডব জানো তোমরা? জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব এবং সুধীন্দ্র দত্ত, এর ভিতরে সুধীন্দ্র দত্ত কোনো উপন্যাস রচনা করেন। উত্তর গ হবে। আমি দ্রুত উত্তরটা বলে যাই। আমার সন্তান যেন থাকে দুধে প্রার্থনা করেছেন ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকরের, তবে এটা করেছেন, কবির নাম যেহেতু নেই তাহলে চরিত্র ঈশ্বরী পাঠ্য করেছিলেন। ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাঠ্য প্রার্থনা করেছিলেন আমার সন্তান যেন সারে। বাকি সব করে রাতি পোহাইল কাননে কুসুম কলি, সকলেই ভুল। এটার রচয়িতা হলেন মদন মোহন কর্কলঙ্কর। ওনার একটা বিখ্যাত কবিতা হলো, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল। গার্ডিয়ানকে ধন্যবাদ যে তারা এক্সক্লুসিভ প্রশ্নগুলোকে সহায়ক করে দিয়েছে। বেহায়া, শোনো, বেদ থাকলে এটা নয় বহুব্রীহি। বেহায়া, বেতার, বেখবর, বেসরব, বেলাজ, বেয়াদব, এগুলো সব নয় বহুব্রীহি। এটা বেহায়া কোন সময় বহুব্রীহি সময়, উত্তরটা ভুল হয়েছে, এটা উত্তরটা গ হবে। উত্তরটা কি হবে বলতো? উত্তরটা হবে গ, এটা ভুলে ক হয়ে গেছে, চলো প্রিন্টিং মিস্টেক, এটা আমি গ করে দিচ্ছি, গ করে গ। ঠিক আছে, নিচে কোন বানানটি শুদ্ধ? এই যে দেখো বেশ কিছু বানান বারবার আসে, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা, সমীচীন, মুহূর্ত, মুহুর্মুহু, ধৈর্য, অধৈর্য, তাহলে মুমূর্ষু, সমীচীন। দেখো কোন বানানটি শুদ্ধ নয়? তাহলে সমীচীন শুদ্ধ, এটা কিন্তু শুদ্ধ। তারপরে সান্ত্বনা, এটাও শুদ্ধ নয়। বলা মুমূর্ষু, ময়ূরসুগার, ময়দুর্গার, শয়রেপের সুগার, এটাও শুদ্ধ। কিন্তু ফটোস্ট্যাট, এটা দন্ত হবে, কারণ বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য ষ হয় না। তাহলে পোস্ট, স্টান, স্টার, ফটোস্ট্যাট, স্টান, স্টান, এগুলো, এটা ঘ ফটোস্ট্যাট। নেক্সট যাও। কোনটি উত্তম পুরুষের উদাহরণ? উত্তম পুরুষকে আমি, আমরা, মধ্যম পুরুষ তুমি, নাম পুরুষ সে তারা, তাহলে আমি, আমরা, এটা হলো আমি, উত্তম পুরুষ। নেক্সট যাও। তাহলে এটা আমাদের যেটা বলতেছিলাম চলমান 842 জন সিনিয়র স্টাফ নিয়োগ প্রস্তুতি বিস্তারিত কোর্স, এগুলো তো আলোচনা করেই গেছে। আর এই নাম্বারটা সবসময় মনে রেখো, যে কোনো ভর্তি তথ্য বিষয় এটা তোমরা একটু রেখে। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমি আবারও কথা হবে তোমাদের সাথে, প্রায় 1 ঘন্টারও বেশি সময় তোমরা আমার সঙ্গে ছিলে আজকে পর্যন্ত। আজকে এক্সক্লুসিভ কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, আপাতত এটা পড়তে থাকো। আর নিয়মিত ক্লাস একদম ডিটেল চ্যাপ্টার ধরে ধরে কারক নিয়ে আলোচনা হবে, সমাজ নিয়ে আলোচনা করা হবে, শব্দ নিয়ে আলোচনা করবে, ধ্বনি বর্ণ নিয়ে আলাদা আলোচনা করা হবে। এটা ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।